কূটনীতির দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় মুহূর্তটি হল ঝড়ের আগের শান্ত সময়টা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের পুরো সময়টাতে ঠিক তেমনই একটি গুমোটে, থমথমে এবং রহস্যময় আবহ বিরাজ করছিল পুরো দক্ষিণ এশিয়ায়। এই সফরকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির পরাশক্তিগুলোর নজর আটকে ছিল বেইজিংয়ের দিকে। ওয়াশিংটন থেকে শুরু করে নয়াদিল্লি, সবাই চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছিল। সবারই হার্টবিট ছিল ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তারেক রহমান কি চীনের সাথে এমন কোনো বড় চুক্তিতে সই করতে যাচ্ছেন যা চূড়ান্তভাবে ভারতের চরম বিরাগভাজন করবে এবং একই সাথে আমেরিকার মতো পরাশক্তিকেও ক্ষুব্ধ করে তুলবে। ভূরাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ তখন হাঁটছিল আক্ষরিক অর্থেই একটি খাদের কিনারায়, অত্যন্ত সরু একটি দড়ির ওপর দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরকে কেন্দ্র করে ভারতের সাউথ ব্লক তীব্র মনস্তাত্ত্বিক চাপে ছিল। ঢাকাকে শান্ত রাখার জন্য তারা সফরের ঠিক আগেই একটি প্রলোভন বা ললিপপ ছুড়ে দিয়েছিল। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হঠাৎ ঘোষণা করলেন যে আগামী 28 তারিখ থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করা হচ্ছে। যে ভারত বিগত কয়েক মাস ধরে বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল, সীমান্তে পুশিন করার চেষ্টা চালাচ্ছিল এবং বাণিজ্য বাধাগ্রস্ত করে ঢাকাকে অবরুদ্ধ করার চেষ্টা করছিল, তারা হঠাৎ ট্যুরিস্ট ভিসার দরজা খুলে দিল কেন? এর একমাত্র কারণ হলো ভয়। সাউথ ব্লকের কর্মকর্তারা ভয় পাচ্ছিলেন যে বাংলাদেশ এবার ভারতের একচেটিয়া প্রভাব থেকে বের হয়ে যাচ্ছে। তারা চাইছিল ভিসা চালুর এই সস্তা টোপ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোভাবকে কিছুটা নরম করা যায় কিনা, যাতে তিনি চীনে গিয়ে ভারতের মাথা ব্যথার কারণ হয় এমন কোনো চুক্তিতে সই না করেন। বেইজিংয়ের মাটিতে বাংলাদেশের এই সফরটি যখন শুরু হলো, তখন প্রথম 2-1 দিন অত্যন্ত শান্তভাবে পার হয়ে গেল। পুরো বিশ্বের গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো তীর্থের কাকের মতো বসেছিল কোনো এক ব্রেকিং নিউজের আশায়। কিন্তু শুরুর দিকে তেমন কিছু দেখা গেল না। সবাই দেখল দুই দেশের মধ্যে অত্যন্ত সাধারণ এবং আনুষ্ঠানিক কিছু সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হচ্ছে। এটি দেখে ভারতীয় মিডিয়াগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করলো এবং তাদের চ্যানেলে বিশ্লেষণ প্রচার করতে লাগলো যে তারেক রহমান হয়তো ভারতের ভূরাজনৈতিক চাপ আর আমেরিকার ভয়ের কারণেই চীন থেকে খালি হাতে ফিরে আসছেন। সাউথ ব্লকের কর্তারাও হয়তো তখন নিশ্চিন্ত মনে কফিতে চুমুক দিচ্ছিলেন, কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ হওয়া সেই কর্তারা বিন্দুমাত্র টের পাননি যে তারা আসলে চীনের এই সুনিপন মায়াজালের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার প্রতিনিধি দল নিয়ে দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল থেকে এমন একটি যৌথ ঘোষণা ভেসে এলো যা আক্ষরিক অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক পারমাণবিক বোমার মতো আঘাত হানল। ঘোষণায় বলা হলো, মিয়ানমারকে সরাসরি যুক্ত করে মিয়ানমারের অভ্যন্তরীণ ভূখণ্ডের ভেতর দিয়ে একটি সুদীর্ঘ চীন বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক করিডোর চালু করা হবে। মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বের কূটনৈতিক বিশ্লেষকরা বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ রাস্তাঘাট বানানোর প্রজেক্ট নয়, এটি হলো দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম এক গেম চেঞ্জার, যা এই অঞ্চলের পুরো শক্তির ভারসাম্যকে রাতারাতি ওলটপালট করে দিয়েছে। এই মেগা কানেক্টিভিটি মানে হলো মিয়ানমারের বুক চিরে সোজা চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মতো পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের এক বিশাল বাণিজ্যের দুয়ার বাংলাদেশের জন্য চিরতরে উন্মুক্ত হয়ে যাওয়া। বাংলাদেশ এতদিন ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের পেটের ভেতর এক প্রকার অবরুদ্ধ ও জিম্মি অবস্থায় ছিল। আমাদের স্থলপথে অন্য কোনো স্বাধীন প্রতিবেশী দেশের সাথে সরাসরি বাণিজ্যের কোনো সুযোগ ছিল না। কিন্তু আজ মিয়ানমারকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে চীনের সাথে যে সরাসরি স্থলপথ তৈরি হতে যাচ্ছে, তা বাংলাদেশের অর্থনীতিকে এক লাফে এশিয়ান এবং পূর্ব এশিয়ার এক বিশাল অর্থনৈতিক হাইওয়ের সাথে যুক্ত করে দিল। এই চীন, মায়ানমার ও বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সবচেয়ে বিস্ময়কর দিকটি হল
বাংলাদেশের দীর্ঘদিনের গলার কাটা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান। বিগত 7 বছর ধরে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সংকট সমাধানের জন্য বাংলাদেশ সারা বিশ্বের দ্বারে দ্বারে ঘুরেছে, কিন্তু বাস্তবে কোনো লাভই হয়নি। কারণ মিয়ানমারের জান্তা সরকার বাইরের কারো কথাই শোনেন না। কিন্তু এই মিয়ানমার আসলে কার কথা শোনে? মিয়ানমারের বর্তমান জান্তা শাসক থেকে শুরু করে সে দেশের বিপ্লবী আরাকান আর্মি, সবারই আসল রিমোট কন্ট্রোল রয়েছে বেইজিংয়ের হাতে। যখন মিয়ানমার এই ত্রিদেশীয় ইকোনমিক করিডোরের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে এবং তাদের নিজেদের ভূখণ্ডের ওপর দিয়ে চীনের $1 ট্রিলিয়ন আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহিত হতে শুরু করবে, তখন মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা চীনের জন্য একটি পরম ভূরাজনৈতিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়াবে। চীন ভালো করেই জানে যে বাংলাদেশ এই মেগা করিডোরে আন্তর্জাতিকভাবে রাজি না থাকলে তাদের এই $1 ট্রিলিয়ন প্রকল্প সফল হবে না। আর বাংলাদেশকে রাজি রাখতে হলে চীনকে নিজ দায়িত্বে উদ্যোগ নিয়ে এই রোহিঙ্গা সংকটের স্থায়ী ফয়সালা করতে হবে। তাই এই করিডোর চুক্তির মাধ্যমে বাংলাদেশ আসলে এক ঢিলে 3টি বড় পাখি মারল। প্রথমত, চীনের সাথে সরাসরি ও সাশ্রয়ী স্থল বাণিজ্য পথ তৈরি হলো। দ্বিতীয়ত, ভারতের স্থল বাণিজ্যের ওপর বাংলাদেশের যে বাধ্যগত নির্ভরতা ছিল তা চিরতরে শেষ হলো। এবং তৃতীয়ত, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের সম্পূর্ণ রাজনৈতিক গ্যারান্টি পরোক্ষভাবে চীনের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া সম্ভব হলো। ভারতের নীতি নির্ধারক মহলে এখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে যে চোখের পলকে এটা কি হয়ে গেল। তারা এতদিন ধরে ভাবছিল যে তারেক রহমানের এই সফর হয়তো সরাসরি কোনো সামরিক সহযোগিতা কিংবা তিস্তা পরিকল্পনা নিয়ে বড় কোনো আলোচনা হবে। তারা আমেরিকা এবং পশ্চিমাদের সাথে একজোট হয়ে তিস্তা প্রজেক্ট আটকানোর সব ধরনের প্রস্তুতি আগে থেকেই তৈরি করে রেখেছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত সুকৌশলে ও চতুর কূটনীতির মাধ্যমে এই সমস্ত বিতর্কিত ও স্পর্শকাতর ইস্যুগুলোকে আপাতত সাইডলাইনে রেখে এমন একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব সামনে নিয়ে এলেন যাতে ভারতের বা পশ্চিমাদের সরাসরি আপত্তি করার কোনো আইনি বা নৈতিক গ্রাউন্ডই রইল না। যেহেতু এটি একটি সম্পূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক করিডোর, তাই এখানে সরাসরি কোনো সামরিক চুক্তির নামগন্ধ নেই। কিন্তু এর দীর্ঘমেয়াদী ভূকৌশলগত প্রভাব যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তির চেয়েও কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী ও কার্যকর। ভারত গত কয়েক মাস ধরে বলতে গেলে বাংলাদেশকে আক্ষরিক অর্থেই চারদিক থেকে অবরুদ্ধ করার নীতি গ্রহণ করেছিল। তারা যখন তখন সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিচ্ছিল, বিনা নোটিশে পণ্যের রপ্তানি আটকে দিচ্ছিল, আবার কখনো কখনো রাতের অন্ধকারে বর্ডারের নানা প্রান্ত দিয়ে পুশিন ঘটিয়ে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছিল। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে চারদিক থেকে এভাবে চেপে ধরে শ্বাসরোধ করার যে ভারতীয় আধিপত্যবাদী উৎপাত, তা থেকে স্থানীয়ভাবে বাঁচতে বাংলাদেশের একটি শক্তিশালী বিকল্প লাইফলাইন দরকার ছিল। আর ঠিক এই জায়গায় ভারতের তৈরি করা শূন্যস্থান পূরণ করতে এক বিশাল অর্থনৈতিক শক্তি হিসেবে সামনে এলো চীন। এটি স্বাধীন বাংলাদেশের জন্য এক বিশাল কৌশলগত পাওনা। চীনের সাথে এই ত্রিদেশীয় ইকোনমিক করিডোরের চিন্তা কিন্তু আজ নতুন কিছু নয়। চীন অতীতেও বহুবার এই ধরনের আঞ্চলিক করিডোরের পরিকল্পনা করেছিল, কিন্তু ভারতের তীব্র আপত্তির কারণে শেখ হাসিনা সরকারের আমলে এটা কখনো সম্ভব ছিল না। চীন খুব ভালো করেই জানতো যে তৎকালীন হাসিনা সরকার কখনোই ভারতের অমতে বা ভারতকে চটিয়ে এমন কোনো মেগা প্রজেক্ট সই করবে না। মনে করে দেখুন, যখন চীন নিজ থেকে বিপুল অর্থায়ন নিয়ে এগিয়ে এসেছিল এবং বলেছিল যে তারা তিস্তা পরিকল্পনা করে দেবে, তখন ভারত তীব্র আপত্তি ও ব্যাগরা দিল। আর তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতের সেই আপত্তির কাছে মাথা নত করে তিস্তা প্রজেক্ট থেকে সম্পূর্ণ সরে এলেন। যে সরকার ভারতের সামান্য আপত্তির কারণে নিজেদের দেশের কোটি কোটি কৃষকদের জীবন বাঁচাতে একটি ড্যাম বা ব্যারেজ তৈরি করতে পারে না, সেই সরকারের কাছে চীন কিভাবে আশা করবে যে
তারা মিয়ানমারের ওপর দিয়ে এমন এক বৈপ্লবিক ইকোনমিক করিডোর স্থাপন করবে। বাংলাদেশ এখন খুব ভালো করেই বুঝে যে ভারত কিভাবে ট্রানজিট থেকে শুরু করে করিডোর সবকিছুই নিজেদের সুবিধা মতো একতরফাভাবে আদায় করে নিয়েছে, কিন্তু বাণিজ্যিক ভারসাম্য রেখেছে সম্পূর্ণ নিজেদের অনুকূলে। সুতরাং বাংলাদেশের জন্য একটি বিকল্প আন্তর্জাতিক রোড শুধু দরকারি ছিল না, এটি ছিল আমাদের অর্থনৈতিকভাবে বেঁচে থাকার এবং সার্বভৌমত্ব রক্ষার এক মৌলিক প্রশ্ন। ভূরাজনৈতিক দাবার বোর্ডে ভারত হয়তো ভেবেছিল তারা ট্যুরিস্ট ভিসা চালুর ললিপপ দেখিয়ে ঢাকাকে বশ করে ফেলেছে, কিন্তু ঢাকা তাদের সেই ললিপপ পকেটে পুরে সোজা ড্রাগনের ডেরায় গিয়ে এমন এক মাস্টার স্ট্রোক দিয়ে এলো যা ভারতের একচেটিয়ে আধিপত্যকে চরম হুমকির মুখে ফেলে দিল। সাউথ ব্লক কি এই চরম পরাজয় নীরবে হজম করবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? বিশ্ব রাজনীতির অন্তরালের সত্য ঘটনা এবং এমন সব রোমাঞ্চকর কূটনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।